সময়টা মাঘ মাসে, এক শান্ত নিবিড় সন্ধ্যা। বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তাই পথে ঘাটে সেরকম একটা লোকজন নেই। আমি তাই আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে ফিরে এসেছি। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে একটু দৈনিক সংবাদপত্রে চোখ বোলাচ্ছিলাম। এমন সময় আমার বাড়ির দরজার কড়াটা হঠাৎ নড়ে উঠল। আমার মন চলে গেল দরজার দিকে। বাড়িতে গিন্নি না থাকায় অগত্যা আমাকেই যেতে হলো দরজাটা খুলতে। দরজা খুলে দেখি কিশোরী এসে হাজির হয়েছে। তাকে আমি আমার ঘরে নিয়ে এলাম। সে ঘরে এসে আমায় বলল, কি ভাইয়া, এমন একটা শীতমুখর সন্ধ্যায় বইয়ের অনুপস্থিতিতে ঘরে একলা কেন বসে আছো? চলো না, আমরা বরং তারানাথের বাড়িতে যাই। একাকিত্বটাও কাটবে আর কিছু সাথে রোমাঞ্চকর গল্পও শোনা যাবে। কিশোরীর প্রস্তাবটা কিন্তু আমার মন্দ লাগলো না। বেশ অনেকদিনই হয়েছে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয় না, আর ওনার মুখে সেসব রোমাঞ্চকর কাহিনীও শোনা হয় না। তাই কিশোরীর প্রস্তাবে আমি এক কথাতেই রাজি হয়ে গেলাম। বাইরে অনেক ঠান্ডা পড়েছে বটে, তবে ঠাকুরমশাইয়ের মুখে গল্প শোনার জন্য এইটুকু কষ্ট তো করাই যায়। যেমন ভাবা তেমন কাজ। গায়ে একটা মোটা চাদর জড়িয়ে কিশোরীর কথায় সায় দিয়ে বেরিয়ে পড়লাম মটলেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় সেরকম জনমানুষ নেই বললেই চল। কদিন ধরে ঠান্ডার প্রকোপটা এতটাই বেড়েছে যে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোনোটাই দায় হয়ে গেছে। রাস্তাঘাট একেবারে শুনশান, শুধু কয়েকটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমরা ধীর পায়ে এগিয়ে একটা ট্রাম ধরে মটলেনের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যাওয়ার সময় একটা তেলে ভাজার দোকান থেকে কিছু তেলে ভাজা ঠাকুরমশাইয়ের জন্য নিয়ে নিলাম, আর পাসিংশ কিশোরী আমার বাড়ি আসার আগেই কিনে নিয়েছিল। ট্রাম থেকে নেমে মটলেনের সরু গলি দিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির দরজার সামনে উপস্থিত হলো। দরজায় দুবার কড়া নাড়তেই চারি এসে দরজাটা খুলে দিল এবং আমাদেরকে বলল, আরে কাকা বাবু, আপনারা কতদিন পর এলেন? আসুন আসুন, ভেতরে আসুন। বাবা বসার ঘরেই রয়েছেন। আসলে কদিন ধরে যা ঠান্ডা পড়েছে তাতে বাবার শরীরটাও না খুব একটা ভালো নেই। কদিন ধরেই বাবার জ্বর, সর্দি আর কাশি। তা তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এই দুদিন ধরে একটু ভালো আছে। চারির কথা মতো আমরা বসার ঘরে ঢুকতেই দেখি তক্তাপোষে ঠাকুরমশাই শুয়ে রয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়েই তিনি উঠে বসলেন আর আমাদেরকেও বসতে বললেন। এরপর তিনি চারিকে ডেকে 3 কাপ চা এবং মুড়ি আনতে বললেন। আমিও চারির হাতে এই ফাঁকে তেলে ভাজার ঠোঙাটা তুলে দিলাম। এরপর ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, অনেকদিন পর এলে তোমরা। তোমাদের এতদিন পর দেখে বেশ ভালোই লাগছে। কিন্তু আসলে ঠাকুরমশাই কদিন অফিসের কাজের এত চাপ ছিল না, তাই আর আসা হয়নি। আর কিশোরীর শরীরটাও তো ভালো ছিল না। তাছাড়া কদিন ধরে বাইরে যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে তো বাইরে বেরোনোটাই দুষ্কর হয়ে পড়েছে। তাই ঠাকুরমশাই, চারি বলল আপনার শরীরটা নাকি কদিন ভালো ছিল না, তা এখন কেমন আছেন আপনি? হ্যাঁ, ওই একটু জ্বর সর্দি হয়েছিল আর কি। তবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। আর শরীরেরও বা কি দোষ বলো, যা ঠান্ডাটা না পড়েছে, তার মধ্যে আমাদের কদিন নিম্নচাপের জন্য টানা বৃষ্টি। তাই এই আবহাওয়াতে এইরকম শরীর খারাপ তো ঘটেই থাকে। আসলে কি বলতো, তোমরা আমার সাথে দেখা করতে আসলে আমার মনটাও বেশ ভালো লাগে। তোমাদের সাথে দুটো মনের কথাও বলি, আর আমার জীবনের কিছু ঘটনাও তোমাদের জানাই। তোমরা ছাড়া আমার এই জীবনের অভিজ্ঞতার কথা আর কাকেই বা বলি বলো? কারণ আমার জীবনের ওই ঘটনাগুলো তো আর কোনো গল্প নয়, সবটাই সত্য অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাগুলো শোনার বা বোঝার জন্য উৎকৃষ্ট বক্তা বা উৎকৃষ্ট শ্রোতা, এই দুটো থাকাই জরুরি। তোমরা দুজন সেই রকমই উৎকৃষ্ট শ্রোতা, তাই তোমাদেরকেই আমি এইসব কথাগুলো বলি। এতটা বলার পর ঠাকুরমশাই একটু থামতেই এরই মধ্যে চারি আমাদের জন্য 3 কাপ চা এবং গরম গরম আলুর চপসহ মুড়ি নিয়ে হাজির। ঠাকুরমশাই আমাদের ওগুলো খেতে বলে নিজেও গরম চপে একখানা কামড় বসালেন এবং খেতে খেতে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, কি ভালোই না খেতে চপটা।
অনেকদিন বাদে এমন সুস্বাদু চপ খেলাম, আর তার উপর এমন ঠান্ডার সন্ধ্যেতে গরম গরম চপ খেতে বেশ ভালোই লাগে। তা কিশোরী, আজ যে তোমরা দুজন আমার কাছে আমার জীবনের ঘটনা শুনতে এসেছো, তো কিরকম ধরনের ঘটনা আজ তোমরা শুনতে চাও? ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী বেশ উৎফুল্লতার সাথে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে সেই দুষ্টু কাপালিকের পর কিন্তু আর কোনো কাপালিকের গল্প শুনিনি। তার ঠাকুরমশাই, আপনার জীবনে কি সেই কাপালিক ছাড়া আর অন্য কোনো সাংঘাতিক কাপালিকের আগমন ঘটেছিল কখনো? কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই খানিকক্ষণ চুপ করে কি যেন একটা ভাবলেন, তারপর বলে উঠলেন, অবশ্যই ঘটেছিল কিশোরী, কিন্তু সে ছিল আমার জীবনে দেখা সবচেয়ে মারাত্মক শক্তিশালী কাপালি। এমন কোনো নিম্নমার্গীয় তন্ত্র কৌশল নেই যা সেই কাপালিক জানত না। সে ভারতীয় সমস্ত কালো জাদু সহ আফ্রিকার ও মিশরীয় বিভিন্ন কালো জাদুতেও একেবারে সিদ্ধহস্ত ছিল। বহু বছরের তপস্যা এবং সাধনার মাধ্যমে সে অর্জন করেছিল শ্মশান যক্ষিণীর অলৌকিক ক্ষমতা সমূহ। এই শ্মশান যক্ষিণী অন্যান্য যক্ষিণীদের থেকে সম্পূর্ণ আলাদা। এই যক্ষিণী দিগম্বরী, ঘোর দ্রংষ্টা, রক্তবর্ণ চোখ বিশিষ্ট। তার রক্তবর্ণ দেহ এবং মুখের দুপাশ থেকে দুটি সদন্ত বেরিয়ে রয়েছে, আর তার দুই হাতে ধরা রয়েছে খড়গ। শ্মশান যক্ষিণীর সেই রূপের কথা আমি আজও ভুলতে পারিনি। এতটা বলার পরে ঠাকুরমশাই একটু থামলে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার সাথে এই যক্ষিণী আর এই কাপালিকের সাক্ষাৎ কিভাবে হলো? আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর ঠাকুরমশাই বললেন, এই ঘটনাটা ঘটেছিল আমার জীবনের মাঝামাঝি সময়। তখন আমি তৃতীয়বারের জন্য গৃহত্যাগ করেছি এবং বিভিন্ন গ্রামে গঞ্জে সাধু সঙ্গের আশায় ঘুরে বেরিয়েছি। তোমাদের তো আমি অনেক আগেই বলেছি যে আমার সংসারের প্রতি মোহমায়া কোনোদিনই ছিল না। আমি বরাবরই সংসার বিরাগী মানুষ। সে কথা অবশ্য আমার জন্মের আগে অমর জীবন আমার দাদু এবং বাবাকে বলে গিয়েছিল। সে কথা তো নিশ্চয়ই তোমরা আমার মুখে অনেক আগেই শুনেছ। সে যাই হোক, আমি সেবারে গেলাম, এই গ্রাম ওই গ্রাম ঘুরতে ঘুরতে পৌঁছলাম বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম রতনপুরে। এই গ্রাম হলো দামোদর নদের ঠিক উত্তর দিকে। গ্রামটা আর 5টা সাধারণ গ্রামের মতো হলেও সেই গ্রামে পা দেওয়া মাত্রই আমার মনে হলো যেন একটা অমঙ্গলের ছায়া গোটা গ্রামকে আবৃত করে রেখেছে। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় আমি ভালো আর খারাপের আভাস আগে থেকেই পাই। তাই মনে মনে এইসব আশঙ্কা নিয়ে যখন গ্রামে প্রবেশ করলাম, তখন প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আমি রাত কাটানোর জন্য একটা আশ্রয়ের খোঁজে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোনো আশ্রয় না পেয়ে আমি খানিক হতাশ হয়ে পড়লাম। একেতেই সন্ধ্যা হয়ে গেছে, তার উপর অচেনা গ্রাম। ঠিক করলাম গ্রামটার থেকে চলে যাব। তাই আমি যে পথ ধরে এসেছি সেই পথ ধরেই হাঁটা লাগালাম। কিন্তু খানিকটা পথ যাওয়ার পরেই হঠাৎই একটা কণ্ঠস্বর আমার কানে এলো। আমি পিছনে ঘুরে দেখলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক আমার দিকে তাকিয়ে আছেন। তার পরনে একটা ধুতি এবং ফতুয়া। সে আমার কাছে এসে আমায় প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, হে ঠাকুরমশাই, এই অধমের নাম কানাই সামন্ত। আমি এই গাঁয়েই থাকি। তা আপনাকে তো ঠিক চিনতে পারলুম না। আপনি কি এই গ্রামে নতুন? কাউকে খুঁজছেন নাকি কারোর বাড়ি যাবেন? লোকটার কথার প্রত্যুত্তরে আমি বললাম, আগে আপনি ঠিকই ধরেছেন, আমি এই গায়ে নতুন। তবে আমি কাউকে খুঁজছি না, কারণ এই গ্রামে কেউ আমার পরিচিত নয়। আমি একজন সাধক। আমার নাম তারানাথ তান্ত্রিক। সাধনার কাজের জন্য আমি পথিকের মতোই এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াই।
তা সেই সূত্রেই এই গ্রামে এসে পড়েছি। আসলে আজকের রাতটা যদি কোথাও একটু আশ্রয় পাওয়া যেত তাহলে খুবই উপকার হতো। তা বাবা, একখানা কথা বলছি, আপনি যদি কিছু মনে না করেন, আপনার যদি কোনো অসুবিধে না থাকে, তাহলে আপনি আজ রাতে এই অধমের গৃহে একটু বিশ্রাম নিতে পারেন। আরে না না, আমার কোনো অসুবিধা হবে না থাকতে। আপনি যে আমার আশ্রয় দেবার কথা বললেন সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, এবং সেটা আপনার উদারতা। না হলে হয়তো আমাকে কোনো একটা গাছের নিচেই সারাটা রাত কাটিয়ে দিতে হতো। কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা থাকলে আপনি আমায় বলতে পারেন, তাহলে আমি অন্য কোথাও চলে যাব। আরে ছি ছি ছি, এসব আপনি কি বলছেন বাবা? আপনি একজন সাধক মানুষ, তার উপরে আবার ব্রাহ্মণ। আপনি আমার বাড়িতে আপনার পদধূলি দেবেন, তা আমার পরম সৌভাগ্যের ব্যাপার। আপনি যদি দয়া করে আজকে রাতটা আমার বাড়িতে কাটান, তাহলে আমি ধন্য হয়ে যাব। আর বাবা, আপনি দয়া করে আমাকে আপনি বলে সম্বোধন করবেন না, আপনি বরং আমাকে তুমি করেই বলবেন। আচ্ছা বেশ, চলুন বাবা, তাহলে আমাদের বাড়িতে চলুন। আসুন আসুন আমার সঙ্গে আসুন। এই বলেই কানাই নামের ওই ব্যক্তিটি আমাকে নিয়ে রওনা দিলেন তার বাড়ির উদ্দেশ্যে। আমি তার পিছু পিছু তাকে অনুসরণ করে চলতে লাগলাম। পথে দুজনে বেশ কিছু কথাবার্তা বলতে বলতে এগিয়ে চললাম। মোটামুটি মিনিট 20 গ্রামের রাস্তা ধরে হাঁটার পরেই অবশেষে এসে উপস্থিত হলাম কানাইয়ের বাড়ির সামনে। বাড়িতে পৌঁছতেই কানাই বাইরে থেকেই হাঁক দিয়ে তার স্ত্রীকে ডাকতে লাগলো। কই গো, কোথায় গেলে গো গিন্নি? আরে এদিকে এসো তাড়াতাড়ি, আমাদের বাড়িতে কার পায়ে ধুলো পড়েছে, তাড়াতাড়ি এসো গো। কানাইয়ের স্ত্রী ঘর থেকে বাইরে বেরিয়ে আমাকে দেখতে পেয়ে আমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। আমি তাকে আশীর্বাদ করলাম। থাক, সুখী হ মা, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। দাঁড়ান বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলেই কানাইয়ের স্ত্রী ঘরের ভিতরে চলে গেল এবং আমার হাত পা ধোয়ার জন্য এক ঘটি জল এবং একটা গামছা নিয়ে এলো। যথারীতি হাত পা ধুয়ে আমি কানাইয়ের সঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। কানাই আমাকে যে ঘরটাতে নিয়ে গেল, দেখলাম সেই ঘরটা বেশ খোলামেলা। আমার একার থাকার জন্য এতটুকুই যথেষ্ট। আমায় একটু বসতে বলে কানাই চলে গেল রান্নাঘরে তার গিন্নিকে আমার জন্য খাবার প্রস্তুত করতে বলার জন্য। এরপরে কানাই আমার সাথে এসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে আমাকে বিশ্রাম করতে বলে চলে গেল। যথারীতি রাত 10টা নাগাদ কানাইয়ের গিন্নি আমার ঘরে প্রবেশ করলো খাবারের থালা নিয়ে। থালাটা ছিল লুচি, আলুর দম এবং পায়েস আর মিষ্টি। সারাদিন ঘুরে আমার বেশ অনেকটাই খিদে পেয়েছিল, তাই একটু বেশি খেয়ে ফেলেছিলাম। এরপর খাওয়া শেষ করে আমি আমার ঘরে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্ততার কারণে শরীরটা বিছানায় একটু এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক খেয়াল নেই। পরদিন সকালে আমার ঘুম ভাঙলো একটা কান্নার শব্দে। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি কানাইয়ের স্ত্রী মেঝেতে বসে অঝরে কাঁদছিল এবং কানাই পাথরের মতো বউয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমায় দেখা মাত্রই কানাই অসহায়ের মতো আমার পায়ের কাছে সে লুটিয়ে পড়ল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কাল রাতেও তো সব ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে হলোটা কি? আমি কানাই এবং তার গিন্নিকে আমার ঘরে নিয়ে এলাম। তারপর আমি কানাইকে জিজ্ঞেস করলাম, কি কানাই, কি হয়েছে বলো তো? তোমার স্ত্রী এইভাবে কাঁদছে কেন? কিছু কি হয়েছে? তোমরা আমাকে নিঃসংকোচে বলতে পারো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো সবকিছু ঠিকঠাক করার। আমার কথায় খানিক আশ্বস্ত হয়ে কানাই আমায় যা বলল তাতে আমার সর্বাঙ্গে একেবারে শীতল স্রোত বয়ে গেল। সে বলল, ঠাকুর মশাই, আমাদের এই গ্রামে একদম শেষ প্রান্তে একটা পরিত্যক্ত শ্মশান আছে। গায়ের মানুষ কেউ ওদিকে যায় না, কারণ ওই শ্মশানে একজন কাপালিক থাকে। তার নাম অম্বিকাচরণ কাপালিক। সে একজন শ্মশান সিদ্ধ তান্ত্রিক। সে অনেক অলৌকিক ক্ষমতা অর্জন করেছে এবং সেই ক্ষমতার বলে সে আমাদের গ্রামে এবং আমাদের আশপাশের গ্রামগুলোর মানুষের ক্ষতি করে চলেছে।
ওর ভয়ে কেউ শ্মশানে ত্রিসীমানায় অব্দি যায় না বাবা। আমরা শুনেছি ওই অম্বিকাচরণ কাপালিক নাকি শ্মশান যক্ষিণীর পূজা করে এবং যক্ষিণীকে তুষ্ট করে তাঁর কাছ থেকে অনেক অলৌকিক ক্ষমতা অর্জন করেছে। নরকের কীট, ভূত, পেরেত, ডাকিনী, যোগিনী সবাই তার বশে থাকে। এখন আবার ওই অম্বিকাচরণ কাপালিক শ্মশান যক্ষিণীর কাছ থেকে আরো শক্তি অর্জন করার জন্য এক বিশেষ ধরনের তন্ত্রক্রিয়া শুরু করেছে, যেখানে সে সংকল্প করেছে এই শ্মশান যক্ষিণীর কাছে ২৬ জন গর্ভবতী নারীদের এবং তাদের ভ্রূণেদের হত্যা করে যজ্ঞের আগুনে আহুতি প্রদান করবে। আর তার সেই সংকল্প পূরণ করার জন্য যথারীতি আমাদের গ্রামের ওপরে প্রথম নজর পড়েছে। সে এক এক করে রোজ রেতে নিশির ডাকের মাধ্যমে আমাদের গ্রামের ১২ জন গর্ভবতী নারীদের শ্মশানে এনে তাদের ভ্রূণ শরীর থেকে টেনে বের করে যজ্ঞের আগুনে আহুতি প্রদান করেছে এবং সেই মৃত নারীদের গলা কেটে সেই মাথাগুলোকে মাটিতে পুঁতে তাদের শরীরগুলোকে আসন করে তার উপরে বসে সেই শয়তান কাপালিক তার ওই নোংরা সাধনা করে চলেছে। আজ অমাবস্যা, প্রতি অমাবস্যা তিথিতেই ওই অম্বিকাচরণ শ্মশান যক্ষিণীর কাছে এরকম একজন করে গর্ভবতী নারীকে আহুতি দেয়। আর যেদিন যে নারীর পালা থাকে তার আগের দিন রাতে তার বাড়ির বাইরে এসে রক্ত দিয়ে লিখে যায়, কাল তোর পালা। এই ২৬ জন গর্ভবতী নারীকে পূর্ণাহুতি দিতে পারলেই এই কাপালিক অমিত শক্তির অধিকারী হবে। আর আজকের এই অমাবস্যাতে আহুতি দেওয়ার জন্যে সে বেঁচে রেখেছে আমার একমাত্র কন্যা ননিবালাকে। আমার মেয়ে ননিবালা, সেও গর্ভবতী, তার শ্বশুর বাড়ি এই গ্রামেই। আজ রেতে আমার মেয়েটা বলি হবে ওই কাপালিকের যজ্ঞে। বাবা, ও আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমরা তো বাঁচবো না বাবা। আপনি দয়া করে কিছু একটা করুন বাবা, যে করেই হোক ওই কাপালিককে আপনি আটকান বাবা। আপনি যে করেই হোক এই ধ্বংসলীলা বন্ধ করুন বাবা। এই বলে কানাই পুনরায় কাঁদতে শুরু করলো। আমি এতক্ষণ শুনলাম অম্বিকাচরণের পাশবিক প্রবৃত্তির কথা। আমি কানাইকে শান্ত করবার জন্য তাকে আশ্বস্ত করে বললাম, তুমি চিন্তা করো না কানাই, আমি থাকতে ওই কাপালিক তোমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমায় একটা তাবিজ দিচ্ছি, এটা তুমি তোমার মেয়ের হাতে বেঁধে দাও। এই তাবিজ ওর শরীরে থাকলে কোনো ক্ষতি ওর হবে না। এই তাবিজের প্রভাবে নিশির ডাক তোমার মেয়ে শুনতে পেলেও তার উপর সহজে খুব একটা প্রভাব ফেলতে পারবে না। সে একেবারে সুরক্ষিত থাকবে। আর যদি সম্ভব হয়, পারলে তোমার মেয়েকে আজকে তার শ্বশুর বাড়ি থেকে তোমার এই বাড়িতে নিয়ে এসে রেখো, কারণ বাড়িতে সুরক্ষা বন্ধনী করতে হবে। আর এই বাড়িতে থাকলে ওকে আমার চোখে চোখে রাখতে সুবিধা হবে। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আমি আজই আমার মেয়েকে আনার ব্যবস্থা করছি। শুধু আপনি যে করেই হোক আমার মেয়েটাকে রক্ষা করুন বাবা। দয়া করে ওর ক্ষতি হতে দেবেন না বাবা। তুমি চিন্তা করো না কানাই, আমার উপর শুধু একটু ভরসা রাখো। আমি আমার প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব তোমার মেয়ে এবং তার গর্ভের সন্তানকে রক্ষা করার। এই বলে আমি কানাইকে তাবিজটা দিলাম। আর সে তৎক্ষণাৎ সময় নষ্ট না করেই ননিবালার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কানাই চলে গেলে আমিও আমার ঘরে গিয়ে চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। এক মনে ধ্যানের মাধ্যমে আমি সেই কাপালিকের বীভৎসতার বেশ কিছু কথা জানতে পারলাম। এই সবই মধুসুন্দরী দেবীর কৃপা। এত অবধি বলে ঠাকুরমশাই একটু থামলেন। তিনি থামতেই কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিল। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেটটা পেয়ে বেশ খুশি হলেন। সেখান থেকে একখানা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কি যেন একটা তিনি ভাবছিলেন। আমি তার ভাবনায় ছেদ ঘটিয়ে বলে উঠলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আপনি কি করলেন? তারপর আমি কানাইয়ের বাড়ি থেকে বেরিয়ে ওই গ্রামের শ্মশানের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। মনে মনে ভাবলাম, যদি ওই শ্মশানে গিয়ে ওই কাপালিকদের দেখা পাই বা ওই কাপালিকের ব্যাপারে আরো কিছু জানতে পারি,
তাই সেই উদ্দেশ্যেই আমি শ্মশানের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। এই গ্রামে যেহেতু আমি নতুন, তাই কোনো কিছু আমি ঠিকভাবে চিনি না, তাই অগত্যা আমাকে গ্রামের লোকেদের জিজ্ঞেস করে করেই এগিয়ে যেতে হচ্ছিল। তবে কেউই আমাকে ওই পরিত্যক্ত শ্মশানে যাওয়ার রাস্তা বলছিল না। শেষে একজন বয়স্ক ব্যক্তিকে একটু জোরাজুরি করাতেই তিনি অবশেষে আমার সেই শ্মশানে যাওয়ার পথ বলে দিলেন। তবে আমি লক্ষ্য করলাম, ওই শ্মশানের নাম শুনতেই সবার চোখে মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ। প্রায় ঘন্টাখানেকের পথ অতিক্রম করে আসার পরে আমি অবশেষে এসে পৌঁছলাম গ্রামে সেই পরিত্যক্ত শ্মশানে। মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে আমি শ্মশানের ভিতরে প্রবেশ করলাম। শ্মশানের ভিতরে এক পা রাখতেই আমার সারা শরীর কেমন যেন ভারী হয়ে উঠল। শ্মশানের ভিতরে বাতাসে আমি ঋণাত্মক শক্তির উপস্থিতি অনুভব করতে পারলাম। বুঝতে পারলাম এই ঋণাত্মক শক্তি যেমন তেমন নয়, এটি বেশ শক্তিশালী ঋণাত্মক শক্তি। এর সাথে পেরে ওঠা বড়ই কঠিন। তবুও মনে সাহস সঞ্চয় করে আমি আরো ভিতরের দিকে এগোতে লাগলাম। শ্মশানের একটা গাছপালাও সতেজ নয়, সব গাছপালা একেবারে মৃতপ্রায়। এমনকি একটা প্রাণের অস্তিত্বও সেই শ্মশানে আমি দেখতে পেলাম না। একটা কাক পক্ষীর শব্দ আমি শুনতে পেলাম না। শুধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, নরখুলি, মানুষের হাড়গোড়, ছাই ভস্য, যজ্ঞের বিভিন্ন সামগ্রী ইত্যাদি। চারিদিকের বাতাসে কেমন যেন একটা আঁশটে গন্ধ। অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করার পরে আমি ওই কাপালিককে ওই শ্মশানে দেখতে না পেয়ে শ্মশান থেকে বাইরে বেরিয়ে এলাম। এদিকে সূর্য তখন ঠিক মাথার উপর। বুঝলাম বেশ বেলা হয়ে গেছে, আমার হাতেও আর বেশি সময় নেই। তাই অগত্যা সময় নষ্ট না করে আমি আবার কানাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় রোদের তেজ কম থাকায় এতটা পথে হাঁটতে সেরকম অসুবিধা হয়নি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সূর্যের তাপ এতটা পথ হেঁটে আবার ফেরা দুষ্কর করে দিয়েছিল। তাই পথে মাঝে মধ্যেই বিভিন্ন গাছের তলায় বারে বারে বিশ্রাম নিয়ে অবশেষে যখন কানাইয়ের বাড়িতে এসে পৌঁছলাম, তখন বেলা অনেকটাই গড়িয়েছে। ঘড়িতে তখন প্রায় দুপুর 3টে। বাড়ি ফিরে এসে দেখলাম কানাই ইতিমধ্যেই তার মেয়ে ননিবালাকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে। আমাকে এতক্ষণ না দেখতে পেয়ে কানাই আর তার স্ত্রী বড়ই দুশ্চিন্তায় পড়ে গেছিল। আর তা তো হওয়ারই কথা, তাদের এখন সমস্ত আশা ভরসা আমার উপরই। আমাকে দেখতে পেয়েই কানাই হন্তদন্ত হয়ে এসে বলল, বাবা, আপনি কোথায় চলে গেছিলেন বাবা? আমরা তো ভাবলাম যে আপনি হয়তো চলে গেছেন। আমি কানাইয়ের মনের দুশ্চিন্তার কথা বা কারণ জানতে পেরে তাকে আশ্বস্ত করে বললাম, কানাই, অত চিন্তা করো না, তোমাদের এরকম বিপদের মধ্যে ফেলে আমি কোথাও যাব না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি আসলে গ্রামের ওই শেষ প্রান্তের পরিত্যক্ত শ্মশানটা দেখে গেছিলাম, যদি কিছু জানতে পারি বা সেই কাপালিকের সাক্ষাৎ পেয়ে যাই সেই আশায়। আমার কথা শুনেই কানাই উত্তেজিত হয়ে বলে উঠল, কি বলছেন কি বাবা? আপনি একা ওই শ্মশানে গেছিলেন? আপনি একই এই গ্রামে নতুন, কিছুই চেনেন না, তারপরে একা একা এত দূরের পথ পেরিয়ে আপনি ওই শ্মশানে কেন গেছিলেন? যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত আপনার। না না, অত চিন্তা করো না, আমার কিছুই হবে না কানাই। আমার সাথে যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। যাকগে, ছাড়ো সব কথা। আমার কয়েকটা জিনিস লাগবে আজ রাতের মধ্যেই, আমাকে সেগুলো একটু এনে দেওয়ার ব্যবস্থা করতে পারবে কানাই? হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে বলুন কি কি আনতে হবে, আমি সব এনে দেবো। তবে তার আগে কিছু খেয়ে নিন বাবা, অনেক বেলা হয়ে গেল যে, সকাল থেকে আপনি কিছুই খাননি। চলুন বাবা, চলুন, কিছু খেয়ে নেবেন। আমাকে খেতে বসতে বলে কানাইয়ের স্ত্রী আমার জন্য খাবার বাড়তে গেল। আমি হাত মুখ ধুয়ে এসে খেতে বসে পড়লাম। আমার সাথে কানাইও বসলো। খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। এদিকে কানাই আমার বলে দেওয়া জিনিসগুলো সন্ধ্যা হওয়ার আগেই এনে হাজির করলো। তার এনে দেওয়া ওই উপকরণগুলোর সাথে লাল সিঁদুরের গুঁড়ো মিশিয়ে এক মিশ্রণ তৈরি করে তা দিয়ে আমি কানাইয়ের বাড়ির চারিদিকে এক বলয় অঙ্কন করে দিলাম। এই বলয় হলো সুরক্ষা বন্ধনী।
এই বলয় ভেদ করে বাইরে বেরানো বা তার ভিতরে ঢোকা খুবই দুঃসাধ্য ব্যাপার। ইতিমধ্যেই আমার দেওয়া সেই তাবিজ কানাই তার মেয়ের হাতে বেঁধে দিয়েছে। এরপর রাত খানিকটা বাড়তেই ননিবালা খাওয়া দাওয়া সেরে তার ঘরে যেতেই আমি তার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম এবং কানাইকে বললাম যে কোনো পরিস্থিতিতে হোক না কেন সে যেন দরজা না খোলে। এরপর বাড়ির উঠোনের ঠিক মাঝখানটায় একটা যজ্ঞকুণ্ড প্রস্তুত করে তাতে আগুন ধরিয়ে আমি সাধনায় বসলাম এবং সঙ্গে মধুসুন্দরী দেবীর স্তব পাঠ করতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে রাত আরেকটু বাড়তেই চারিদিকের নিস্তব্ধতা যেন এক বেশি গাঢ় হয়ে উঠেছিল। তার কিছুক্ষণের মধ্যেই দূর থেকে এক শোঁ শোঁ বাতাসের শব্দ ভেসে আসতে লাগলো। ঠিক মনে হচ্ছিল যেন কোনো বিশাল ঝড় আসতে চলেছে। এরপর মুহূর্তের মধ্যেই এক দমকা হাওয়ায় আমার যজ্ঞকুণ্ডের আগুন প্রায় নিভে নিভে যায় এমন অবস্থা। আমি বুঝতে পারলাম যে সে অশুভ শক্তি এখানে এসে হাজির হয়েছে। আমি স্তব পাঠ থামালাম না। সেই শক্তি আমার সৃষ্টি করা ওই বলয় ভেদ করে ঢোকার আপ্রাণ চেষ্টা করতে লাগলো এবং বারে বারে ব্যর্থ হয়ে বিভিন্ন রকম বীভৎস হুঙ্কার ছাড়তে লাগলো। আমি তাকিয়ে দেখলাম কানাই ভয়ে গুটিসুটি মেরে আর মেয়ের ঘরের দরজার বাইরে বসে আছে। সেই অশুভ শক্তি বারে বারে চেষ্টা করতে লাগলো আমার যজ্ঞকুণ্ডের আগুন নিভিয়ে ফেলার জন্য, কিন্তু আমিও বিভিন্ন উপকরণ যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে সমানে সেই আগুনকে প্রজ্বলিত রাখার চেষ্টা করতে লাগলাম। অবশেষে একটা সময় পর সবকিছু একেবারে শান্ত হয়ে গেল। আমি ভাবলাম হয়তো সেই অশুভ শক্তি হার মেনে সেখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু না, আমার ধারণা পরক্ষণে ভুল প্রমাণিত হলো। হঠাৎ আমি শুনতে পেলাম ঘরের ভিতর থেকে কানাইয়ের মেয়ে ননিবালার চিৎকারের শব্দ। তবে তার গলার স্বর একেবারেই পাল্টে গেছে। সে চিৎকার করে বলছে, দরজা খোল, দরজাটা খোল, কে আছিস? হ্যাঁ, কে আছিস? কে আছিস? দরজা খোল বলছি, দরজা খোল, আমার যাবার সময় হয়ে এসেছে, দরজা খোল বলছি, হ্যাঁ, দরজা খোল। আমি বুঝতে পারলাম যে এই শক্তি ননিবালাকে বশ করেছে। এই সুরক্ষা বলয় থাকা সত্ত্বেও সেই শক্তি বাইরে থেকে ননিবালাকে বশ করে রেখেছে। আমি অনুধাবন করতে পারলাম এই শক্তির ক্ষমতা ঠিক কতখানি। দেখলাম কানাই একেবারে ভয়ে জড়সড় হয়ে গেছে, তার মেয়ের জন্য চিন্তায় কাঁদতে শুরু করেছে। আমি চেঁচিয়ে কানাইকে বললাম, কানাই, ওই দরজা কোনো মতেই তুমি খুলবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, তুমি একদম ভয় পাবে না কানাই। এইভাবে বার কয়েক দরজা ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় সেই শক্তি এবারে এক প্রকার হার মেনে নিল। তবে সেখান থেকে সেই শক্তি বিদায় নেওয়ার আগে এক ভারী কর্কশ কণ্ঠস্বর চারিদিকে ধ্বনিত হতে লাগলো, আমি আবার আসবো, আমাকে এইভাবে আর আটকাতে পারবি না তোরা। এরপরের আমার সাথে আমি মেয়েকে নিয়ে যাবই, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। এদের আহুতি দিয়ে আমি সর্বশক্তিমান হব। এর পরের মুহূর্তেই সবকিছু একেবারে আগের মতো স্বাভাবিক। বুঝলাম বিপদ আপাতত আজকের জন্য কেটে গেছে। আগামী অমাবস্যা আসার আগে আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। আমি কানাইকে উদ্দেশ্য করে বললাম, কানাই, বিপদ কেটে গেছে, আর ভয় পেও না। নাও, তুমি এবার তোমার মেয়ের ঘরের দরজাটা খুলে দাও। আমার কথা মতোই কানাই তার মেয়ের ঘরের দরজাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলো। তার সাথে আমিও ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরে ঢুকেই দেখি কানাইয়ের মেয়ে ননিবালা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। কানাই দেখে ভয় পেয়ে উঠল। বাবা, বাবা, আমার মেয়েটার কি হচ্ছে বাবা? আপনি যে বললেন ওর কোনো ক্ষতি হবে না। ভয় পেও না কানাই, ননিবালার কিচ্ছু হয়নি। ও সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। তুমি চিন্তা করো না, কাল সকালেই ওর আবার জ্ঞান ফিরে আসবে। কিন্তু এখন ওকে একটু বিছানায় শোবার ব্যবস্থা করতে হবে। ওর যা শরীরের অবস্থা, তাতে ওর এখন একটু বিশ্রামের প্রয়োজন আছে। আমার কথা শুনে কানাই একটু আশ্বস্ত হলো।
এরপর ননিবালাকে আমরা দুজনে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে আসতেই কানাই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, বাবা, আজকের জন্য তো আমার মেয়ের প্রাণটা বেঁচে গেল বাবা। তার জন্য যে আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না বাবা। কিন্তু কিন্তু ও যে বলে গেল আবার এর পরের অমাবস্যাতে ও আমার মেয়েকে যে করেই হোক নিয়ে যাবে, কেউ ওকে আটকাতে পারবে না। তাহলে কি হবে বাবা তখন? অত চিন্তা করো না কানাই, আমি তো আছি। আমার ওপর একটু ভরসা করো। আমি তোমার মেয়ের আর এই গ্রামের কোনো মেয়েরই আর কোনো প্রাণ সংশয় হতে দেব না। আমাকে শুধু একটু সময় দাও। যেহেতু আমি আজই এই ঘটনা জানতে পেরেছি, আর আজকেই দেখো এসব ঘটনা ঘটে গেল, তাই এত কম সময়ের মধ্যে এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কানাই। তবে আগামী অমাবস্যা আসতে এখন বেশ অনেক দিন সময় আছে। এর মধ্যেই আমি একটা উপায় ঠিক বের করব। আগামী অমাবস্যা তিথিতেই ওর এই ধ্বংসলীলা আমি চিরতরে বন্ধ করে দেব। ভোর হতে তখনও অনেকটা সময় বাকি ছিল, তাই কানাইকে ঘুমাতে যেতে বলে আমিও আমার ঘরে চলে গেলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। ঘুমাবার অনেক চেষ্টা করলাম বটে, তবে কিছুতেই যেন দুটো চোখের পাতা এক করতে পারছিলাম না। শুধু বারে বারে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলোই আমার চোখের সামনে ভাসতে শুরু করেছে। শুধু ভাবতে লাগলাম কি করে এই কাপালিককে আটকানো যায়। এই ভাবনা চিন্তা করতে করতে কখন যে ভোর হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বাইরে সূর্যের একটু দেখা পেতেই আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে স্নানাদি এবং শৌচকর্ম সম্পন্ন করে আমার ঘরে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। দেখলাম কানাই আর তার বাড়ির লোক এখনো ঘুম থেকে ওঠেনি। আমি ঘরে গিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে মেঝেতে একটা আসন পেতে মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। ধ্যানের মাধ্যমে আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করে তাকে আহ্বান জানালাম। বেশ খানিকক্ষণ এক মনে ধ্যান করার পরে মধুসুন্দরী দেবী আমাকে দর্শন দিলেন। তিনি বললেন, তারানাথ, তারানাথ, চোখ খোল তারানাথ। দেখ, আমি এসেছি। বল, তুই কি চাস আমার কাছে তারানাথ? কি জানতে চাস তুই আমার কাছে? দেবী, দেবী দয়া করে আমাকে সাহায্য করুন। এই গ্রামে যা হচ্ছে তা থেকে আমি কি করে এই গ্রামের মানুষদের রক্ষা করব, তা আমাকে দয়া করে বলুন দেবী। ওই কাপালিক এক এক করে এই গ্রামের গর্ভবতী সকল নারীদের প্রাণ বলি দিচ্ছে। দয়া করে বলুন দেবী, আমি কিভাবে এর থেকে অসহায় নিষ্পাপ নারীদের রক্ষা করব? পারলে তুই পারবি তারানাথ ওই কাপালিকের ভবলীলা সাঙ্গ করতে, কিন্তু ওই কাপালিক যে অসীম শক্তির অধিকারী, ওর সাথে তুই তোর ক্ষমতা দিয়ে পেরে উঠবি না তারানাথ। ওকে হারাতে হলে তোকে আরো শক্তি অর্জন করতে হবে। এই গ্রামের দক্ষিণ দিক বরাবর হেঁটে গেলে এক জায়গায় পঞ্চমুণ্ডের আসন দেখতে পাবি। সেখানে বসে তুই টানা 3 রাত এক মনে সাধনা করবি। এই সাধনা কিন্তু মোটেও সহজ হবে না তারানাথ। এই সাধনা করাকালীন তুই অনেক রকমের বিপত্তির সম্মুখীন হবি, কিন্তু এই সমস্ত বাধা পেরিয়ে তুই যদি এই সাধনা সম্পন্ন করতে পারিস, তবেই তুই অসীম শক্তির অধিকারী হবি। আর তাহলে তুই কাপালিককে হারাতে সক্ষম হবি তারানাথ। আমি তোকে আশীর্বাদ করি, তুই তোর লক্ষ্যে সফল হ তারানাথ। তথাস্তু। এই বলে দেবী অন্তর্ধান হলেন। এবার আমিও দেবীর কথা মতোই নিজের উদ্দেশ্যে যাবার জন্য রওনা দেব। এমন সময় কানাই আমাকে দেখতে পেয়ে বলে উঠল, বাবা, আপনি কখন উঠলেন? আর এখন কোথায় বা যাচ্ছেন? আগামী অমাবস্যার আগেই যে আমাকে ওই কপালিককে পরাজিত করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, সেই উদ্দেশ্যে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি আবার আগামী অমাবস্যার আগেই গ্রামে ফিরে আসব। ততদিন তোমরা সবাই একটু সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমার মেয়ে ননিবালা এখন কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? হ্যাঁ বাবা, ভোর রাতেই মেয়ের জ্ঞান ফিরে এসেছে। ও এখন ঘুমোচ্ছে। বাবা, এত সকালে খালি মুখে দয়া করে বেরোবেন না, একটু অপেক্ষা করুন। আপনি জল খাবার না খেয়ে বেরোবেন না। আমি কানাইয়ের কথায় রাজি হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই তার গিন্নি আমাকে চা জল খাবার দিয়ে গেল। সেগুলো খাওয়া শেষ করে আমি কানাই ও তার স্ত্রীকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে।
পথে বেরিয়ে মধুসুন্দরী দেবীর কথা মতো আমি দক্ষিণ দিক বরাবরই হাঁটা লাগালাম। ভোরবেলায় গ্রামটার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে মনে হলো। এত সকালে গ্রামের পথে ঘাটে সেরকম খুব একটা লোক থাকে না, তবে যে দু একজন লোককে পথে দেখতে পেলাম তাদের কাছ থেকে জানতে পারলাম এই গ্রামের দক্ষিণ দিকে একটা ঘন জঙ্গল আছে। বেশ খানিকটা পথ হাঁটার পর অবশেষে আমি জঙ্গলের সামনে এসে উপস্থিত হলাম। জঙ্গলটা খুবই ঘন, বাইরে থেকে ভিতরের দিকে কিছুই দেখা যায় না। দেখলাম এক ঝাঁক বুনো পাখি জঙ্গল থেকে বেরিয়ে আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশের রাস্তাটা খুবই সংকীর্ণ। আমি সেই পথেই এগিয়ে চললাম জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরটা এতটাই ঘন যে দিনের বেলাতেও ভালো করে তেমন কিছু দেখা যায় না। জঙ্গলের ভিতরের গাছগুলো উচ্চতা এতটাই বেশি যে সূর্যের আলো অব্দি ভিতরে এসে পৌঁছচ্ছে না, আর সেই কারণেই জঙ্গলের ভিতরের মাটিটা একদম স্যাঁতস্যাঁতে আর ভিজে। চারিদিকের বাতাসেও কেমন যেন স্যাঁতস্যাঁতে মাটি ভেজা গন্ধ। এই দিনের বেলাতেও জঙ্গলের ভিতরে অনবরত ঝিঁঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। জঙ্গলের ভিতরের কিছু জায়গায় মাটি পিচ্ছিল থাকার কারণে আমি একদম পা টিপে টিপে ধীরে পায়ে ভিতরের দিকে এগিয়ে চললাম। কিছুটা পথ হাঁটার পর দেখতে পেলাম অপর দিক থেকে একদল কাঠুরিয়া মাথায় কাঠ বোঝাই করে এদিকে এগিয়ে আসছে। ভাবলাম এরা যেহেতু এখানে রোজই আসে, তাই হয়তো পঞ্চমুণ্ডির আসন কোথায় আছে সেটা তারা জানলেও জানতে পারে। সেই ভেবেই তারা আমার দিকে এগিয়ে আসতেই আমি তাদের ওই পঞ্চমুণ্ডির আসনের ব্যাপারে জিজ্ঞেস করলাম। তারা কিন্তু কেউ কিছুই বলতে পারল না। আমি বুঝতে পারলাম যে সেই পঞ্চমুণ্ডির আসন তাহলে কোথাও সুপ্ত অবস্থায় রয়েছে। তবে তারা সেখান থেকে চলে যাওয়ার আগে আমাকে বলে গেল যে সন্ধে হওয়ার আগে যেন আমি এই জঙ্গল থেকে বেরিয়ে যাই, কারণ এই জঙ্গলে নাকি সাপকোপের পাশাপাশি অতৃপ্ত আত্মাদের অবস্থান রয়েছে। এই বলে কাঠুরিয়ার দল সেখান থেকে চলে গেল। আমিও ধীর পায়ে এগিয়ে চললাম জঙ্গলের আরো ভেতরের দিকে। তবে জঙ্গলের শুরুতেই জঙ্গলটা যতটা ঘন, ভেতরের দিকে কিন্তু ততটা ঘন নয়। তাই সূর্যের আলো এখানে খানিকটা প্রবেশ করেছে। সেই আলোতেই আশেপাশের পরিবেশটা মোটামুটি দেখা যাচ্ছে। এই জঙ্গলের ভিতরের দিকের গাছপালাগুলো তেমন একটা বড় নয়। আকাশের দিকে তাকিয়ে সূর্যের দেখা পেতেই বুঝলাম বেলা প্রায় 12টা বেজেই গেছে। আমি আবারও সামনের দিকে এগোতে থাকলাম। আরো খানিকটা পথ যাওয়ার পর জঙ্গলের ভিতরে একটা ফাঁকা জায়গায় একটা ছোট্ট কুটির আর একটা জলাশয় দেখতে পেলাম। আমি সেই জলাশয়ের একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম জলাশয়ের জল একেবারে কাঁচের মতো স্বচ্ছ। আমি বুঝতে পারলাম জঙ্গলের এতটা ভিতরে হয়তো কেউ আসে না, তাই এই জলাশয় কারো চোখে পড়েনি। আর তাই তো সেই কারণেই এই জলাশয়ের জল এতটা পরিষ্কার। এবার আমি ধীর পায়ে এগিয়ে সেই কুটিরের দিকে চললাম। মনে মনে ভাবতে লাগলাম যে এই জঙ্গলে কেউ কি করে বাস করতে পারে। সেই ভেবেই আমি কুটিরের বাইরে গিয়ে হাঁক দিলাম। কই কেউ আছেন? একটু বাইরে বেরিয়ে আসুন না। বেশ কয়েকবার হাঁক দেওয়ার পরও যখন কারো সাড়া পেলাম না, তখন আমি সেই কুটিরের ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম। কুটিরে ঢোকার মুখটা এতটাই ছোট, আমাকে শরীর অর্ধেক ভাঁজ করে তারপরে ঢুকতে হলো। কিন্তু কুটিরের ভিতরে ঢুকে দেখলাম সত্যিই সেখানে কেউ নেই। কিন্তু কুটিরের ভিতরে বেশ কিছু সাজ সরঞ্জাম পড়ে থাকতে দেখলাম, আর সেগুলো সবই তন্ত্র সাধনায় ব্যবহৃত সরঞ্জাম। আমি বুঝতে পারলাম যে এই কুটিরে তাহলে কোনো তন্ত্র সাধক বাস করতেন, আর এখন তিনি এখান থেকে অন্যত্র কোথাও চলে গিয়েছেন। মনে মনে ভাবলাম তাহলে হয়তো এই পাশেই কোথাও সেই পঞ্চমুণ্ডির আসন আছে। আর সেই মতোই আমি সেই কুটিরের আশেপাশে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎই কুটিরের পিছন দিকে খানিকটা দূরে একটা উঁচু টিলার মতো বস্তু দেখতে পেলাম। সামনে যেতেই দেখি সেটাই আসলে সেই পঞ্চমুণ্ডির আসন, যা আমি এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। তবে সেই আসনে ধুলো ময়লা পড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা।
আমি বুঝলাম বহুকাল এই আসনে কেউ বসে সাধনা করেনি। বহুদিন ধরেই পঞ্চমুণ্ডির আসন এই স্থানেই সুপ্ত হয়ে পড়ে আছে। সেই আসনের উপরেই দেখলাম একটা লাল কাপড়ে মোড়া কিছু জিনিস রয়েছে। সেগুলোতেও ধুলোবালি পড়ে খুবই খারাপ অবস্থা। ধুলোমাখা লাল কাপড়টা খুলতেই আমি দেখতে পেলাম তার ভিতরে 5টি মাথার খুলি আছে। শিয়াল, বেজি, বিষধর সাপ, হনুমানের মাথার খুলি এবং সাথে রয়েছে একটা নরখুলি। আমি বুঝতে পারলাম যে এই নরখুলি যে কোনো সাধারণ মানুষের নয়। অপঘাতে মৃত্যু হয়েছে এমন কোন চণ্ডালের নরখুলি এটা। কারণ পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করতে এই 5 রকমের মাথার খুলি প্রয়োজন হয়। তবে সবকটি মাথার খুলি ধুলো ময়লা পড়ে একেবারে কালো হয়ে গেছে। আমি এবারে সেই কুটিরের ভিতর থেকে একটা মালসা বের করে এনে তা দিয়ে জলাশয় থেকে খানিকটা জল তুলে এনে সেই মাথার খুলিগুলো পরিষ্কার করতে লাগলাম। এইভাবে বারে বারে সেই জলাশয় থেকে বেশ কয়েকবার জল তুলে এনে সেই খুলি এবং পঞ্চমুণ্ডির আসন একেবারে পরিষ্কার করে ফেললাম। তবে সব কাজ শেষ হতে হতে অনেকটাই সময় লেগে গেল। সূর্য ততক্ষণে প্রায় অস্ত চলে গেছে। চারিদিকে এবার ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। আমি আমার সাথে করে বেশ অনেকগুলো বড় বড় মোমবাতি নিয়ে এসেছিলাম। সেগুলোর মধ্যে থেকে একটা ধরিয়ে দিলাম। মোমবাতি ধরাতেই তার আলোতে চারিদিকটা একেবারে আলোকিত হয়ে উঠল। মোমবাতির আলোতে চারিদিকের পরিবেশটা কেমন যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। এবার আমি প্রস্তুতি নিতে থাকলাম সাধনায় বসার জন্য। ঠিক রাত 12টার পর মধ্যরাতে এই সাধনায় বসতে হবে। যথারীতি মধ্যরাত হতেই আমি এবারে সেই পঞ্চমুণ্ডির সাধনায় বসে পড়লাম। প্রথমে সেরকম কোনো অসুবিধা না হলেও ঘন্টাখানেক পর আমি কেমন যেন একটা অস্বস্তি অনুভব করতে শুরু করলাম। বাতাসে কেমন যেন একটা দমবন্ধকর আবহাওয়ার উপস্থিতি আমি অনুভব করতে পারলাম। একটা অদ্ভুত শব্দ আমার কানে আসতে থাকলো, কিন্তু কিসের শব্দ তা আমি ঠিক বুঝতে পারলাম না। একটা আগাম বিপদের আঁচ আমি পাচ্ছিলাম। এত কিছুর মধ্যেও কিন্তু আমি আমার সাধনা বন্ধ করিনি। হঠাৎ করেই কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার শরীরে কিছু একটা বইছে। প্রথমে অতটা বুঝতে না পারলেও পর মুহূর্তে আমি বুঝতে পারলাম এ সাপ ছাড়া আর কিছু নয়। আমি কিন্তু চোখ খুলিনি। তবে আমি আমার আন্দাজকে কাজে লাগিয়েই বুঝতে পারলাম এ যে কোনো সাপ নয়, বিশাল বড় কোনো ধরনের বিষধর সাপ। ধীরে ধীরে সাপটা তার শরীর দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে পেঁচিয়ে ধরল। এতটাই খারাপ অবস্থা হয়ে দাঁড়ালো যে আমি নিঃশ্বাসটুকু ঠিক করে নিতে পারছিলাম না। কিন্তু তবুও আমি আমার চোখ খুললাম না, আমার সাধনাও বন্ধ করলাম না। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলার পরে আমি ধীরে ধীরে অনুভব করতে পারলাম যে সেই বিষধর সাপটি তার বাঁধন আলগা করে আমার শরীর থেকে নেমে চলে যাচ্ছে। আমি এবারে অনেকটাই স্বস্তি অনুভব করলাম। কিন্তু বিপদ যে এখনো কাটেনি, আরো বিপদ যে আমার জন্য অপেক্ষা করছে তা আমি বুঝতে কিছুক্ষণ পরেই পারলাম। আমি এক মনে সাধনা করছি, হঠাৎই এমন সময় চারপাশের পরিবেশটা কেমন যেন শীতল হয়ে উঠল। এতটাই শীতল যে রীতিমতো আমি কাঁপতে শুরু করলাম। কিন্তু কি হলো, একটু আগেও যেখানে পরিবেশে এতটা উষ্ণতা ছিল, সেই পরিবেশ এতটা শীতল কিভাবে এত তাড়াতাড়ি হয়ে গেল? পুরো মুহূর্তেই একটা অদ্ভুত আঁশটে পোড়া গন্ধ আমার নাকে এসে ঠেকতেই আমি বুঝতে পারলাম যে আমার আশেপাশের কোনো অপশক্তি বিরাজ করছে। হঠাৎই শুনতে পেলাম গোটা জঙ্গল জুড়ে এক অট্টহাসির শব্দ এবং তার সাথে আমার নাম ধরে তার ডাক। তারানাথ, তারানাথ, তারানাথ। আমি কিন্তু কোনো সাড়া দিলাম না। এরপরে আর কোথাও কোনো শব্দ নেই, একদম সব চুপচাপ। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় শুরু হলো। জঙ্গলের গাছপালাগুলো উথাল পাথাল হতে শুরু করলো এবং কিছু গাছের ডালও ভেঙে পড়ল। তা আমি শুনতে পারছিলাম।
এর পরের মুহূর্তেই শুরু হলো বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির গতি এতটাই ছিল যে বেশিক্ষণ আর সেখানে একভাবে বসে থাকা যাচ্ছিল না, আর সাথে অনবরত কান ফাটানো শব্দ করে বাজ পড়েই যাচ্ছিল। তবুও আমি শত প্রতিকূলতা সত্ত্বেও নিজের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। তাই হাজার কষ্ট হলেও এক মনে বসে সাধনায় রত রইলাম। এভাবে ঘন্টা খানেক চলার পর ধীরে ধীরে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে আবহাওয়া আবার আগের মতোই হয়ে গেল। ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। এবার আমি আমার সাধনা স্থল থেকে নেমে এসে একটু জলাশয়ের জলে মুখ হাত পা ধুয়ে নিলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কাল রাতের ঝড় বৃষ্টিতে জঙ্গলের চারিদিকে কি অবস্থা হয়েছে। গাছের পাতা ডালপালা ভেঙে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক রাত কোনোভাবে পার করা গেলেও এরপর আরো 2 রাত আমাকেই সাধনা করতে হবে। তবে সেদিন রাতে আর তার পরের দিন রাতে আমার সাধনায় বসার আগে আমার তৈরি যে মিশ্রণ দিয়ে আগের দিন রাতে কানাইয়ের বাড়ির চারিদিকে বন্ধনী করে দিয়েছিলাম, সেই মিশ্রণটা দিয়ে ওই পঞ্চমুণ্ডির আসনের চারিদিকে বন্ধনী করে দিয়েছিলাম, আর সাথেই নিজের গাত্র বন্ধনও করে নিয়েছিলাম। তার পরের 2 রাতে সেরকম কোনো বিশেষ কিছু অসুবিধা আমার হয়নি। 3 রাতের শেষে যখন আমার সাধনা সম্পন্ন হলো, তখন চতুর্থ দিন ভোর হতেই আমি সেই পঞ্চমুণ্ডির আসনকে নিষ্ক্রিয় করে জঙ্গলের পথ ধরে বাইরে বেরিয়ে এলাম। জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢোকার পথেই কয়েকজনের মুখে শুনতে পেলাম যে পাশের গ্রামে বেশ কয়েকজন সাধুর সমাগম হয়েছে, আর তারা নাকি বহুদিন হিমালয়ের পাদদেশে সাধনা করেছে। বেশ কিছুদিন তারা ওই পাশের গ্রামেই থাকবে। এই কথা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি আগেও বলেছি তোমাদের যে সাধু সঙ্গ করাটা আমার একটা নেশার মতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন, শিক্ষা লাভ, এসবই আমাকে বরাবরই তাদের প্রতি আকর্ষিত করেছে। তাই আমি বিলম্ব না করেই পাশের গ্রামের উদ্দেশ্যেই রওনা দিলাম সাধু সঙ্গের আশায়। এরপর সাধু সঙ্গ করে বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করে আমি ঠিক আগামী অমাবস্যার দিন ফিরে এলাম কানাইয়ের বাড়িতে। মনে মনে ঠিক করলাম আজ রাতেই আমি ওই কাপালিকের ধ্বংসলীলা বন্ধ করব। সেই মতো কিছু উপকরণ জোগাড় করে নিলাম। আমি জোগাড় করলাম কিছু জবা ফুল, কিছু লাল কাপড়ের টুকরো। সেদিন রাতে আমি কানাইকে আমার জন্য খাবার প্রস্তুত করতে মানা করলাম। আগের বারের মতোই আমি কানাইকে বললাম তার মেয়েকে একটা ঘরে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিতে, এবং তার বাড়ির চারিদিকে আগের বারের মতোই সেই মিশ্রণ দিয়ে একটা বন্ধনী তৈরি করে দিলাম। ঠিক মধ্যরাত হতেই আমি সমস্ত উপকরণ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে হলো ঘোর অমাবস্যা। চারিদিকে একেবারে ঘুটঘুটে কালো অন্ধকার বিরাজ করছে। প্রকৃতিও আজকে একটা আসন্ন প্রলয়ের অপেক্ষায় নিশ্চুপ হয়ে রয়েছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ জুড়ে লাল লাল মেঘ জমতে শুরু করেছে। ধীরে ধীরে বাতাসের গতিবেগও বাড়তে শুরু করেছে। চারিদিক থেকে হঠাৎ করে অনেকগুলো শিয়াল ডাকতে শুরু করেছে। এই সমস্ত কিছুকে অতিক্রম করে আমি অবশেষে এসে পৌঁছলাম সেই শ্মশানে। শ্মশানে পৌঁছে আমি সেই কাপালিককে খুঁজতে শুরু করলাম। অবশেষে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শ্মশানের পশ্চিম দিকে একটা বড় বট গাছের নিচে একটা বিরাট অগ্নিকুণ্ড দেখতে পেলাম, আর সেই অগ্নিকুণ্ডের সামনেই একজন কাপালিককে দেখতে পেলাম। কাপালিক চোখ বন্ধ করে একটা মুন্ডহীন গলিত লাশের উপর বসে অজ্ঞাত ভাষায় মন্ত্র পড়ে চলেছে। সেই কাপালিককে ঘিরে রেখেছে অসংখ্য সব ছায়া মূর্তি। আমি সাহস করে এগিয়ে গেলাম সেই দিকে। আমার উপস্থিতি টের পেয়ে কাপালিক চোখ বন্ধ করা অবস্থায় এক অপার্থিব স্বরে অট্টহাস্য দিয়ে বলে উঠল, তুই যতই চেষ্টা কর না, তুই আজ কিছুতেই ননিবালাকে রক্ষা করতে পারবি না। শ্মশান যক্ষিণীর নাক পাশে তুই নিজেও আবদ্ধ হয়ে শেষ হবি রে সালাতান্ত্রিক। আর আমি ননিবালার মতো আরো বাকি গর্ভবতী নারীদের
এক এক করে হত্যা করে তার ভ্রূণকে এই কুণ্ডে পুণ্যাহুতি দিয়ে অমিত শক্তির অধিকারী হব। এই কথা শোনার পরে আমি প্রত্যুত্তরে কাপালিককে বললাম, তুমি যতই নিজেকে শক্তিশালী বলে মনে করো না কেন, এই জগতে শুভ শক্তি অশুভ শক্তি সংহার করবেই, আর এটাই যুগ যুগ ধরে চলে আসছে। তাই তোমার কোনো তন্ত্রবিদ্যাই আজ ফলপ্রসূ হবে না। এই কথা শোনার পরেই কাপালিক চোখ মেলে তাকালো আমার দিকে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! মনে হলো তার চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে। সে গর্জন করে লাফিয়ে উঠল আসন থেকে এবং আমায় বলল, আয় দেখি তাহলে, দেখি কার ক্ষমতা বেশি, আয়। এই বলে সেই কাপালিক তার আসন থেকে নেমে দাঁড়ালো। আমি তখন মন্ত্রপ্রুত একটা গণ্ডি নিজের চারিদিকে কেটে দিলাম এবং সাথে নিজের গাত্র বন্ধনও করে নিলাম। এরপর দেখলাম সেই কাপালিক মন্ত্র পড়ে নরকঙ্কালদের জাগ্রত করল এবং আমার উদ্দেশ্যে প্রেরণ করল। কিন্তু আমার কাছে তারা এসে পৌঁছলো না, তার আগেই তারা দুমড়ে মুচড়ে ভেঙে গেল। আমি তখন 10 মহাবিদ্যার ভৈরবী স্তব জপ করতে করতে একটা করে জবা ফুল এবং একটা লাল কাপড়ের টুকরো অগ্নিকুণ্ডের মধ্যে দিতে থাকলাম। এরপর আমি লক্ষ্য করলাম সেই কাপালিক শ্মশান যক্ষিণীকে আহ্বান করল। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের দক্ষিণ পশ্চিম দিকে একটা প্রচণ্ড উজ্জ্বল বিদ্যুতের শিখা নেমে এলো শ্মশানের দিকে। আমার সামনে এসে উপস্থিত হলো সেই শ্মশান যক্ষিণী এক ভয়ঙ্কর রূপ নিয়ে। সে আমাকে মারার জন্য উদ্যত হলো, কিন্তু আমি আমার আহুতি এবং স্তব ক্রমাগত চালিয়ে গেলাম। হঠাৎ দেখলাম আমার অগ্নিকুণ্ডের আগুন উজ্জ্বল লাল বর্ণ ধারণ করেছে এবং সেই আলোতেই চতুর্দিকে আলোকিত হয়ে উঠেছে। সেই জ্যোতি এতটাই প্রখর ছিল যে সেই অগ্নিসম জ্যোতিতে সেই শ্মশান যক্ষিণী একেবারে ভস্মীভূত হয়ে গেল। আমি আরো দেখলাম সেই জ্যোতি এবারে একটা নারী মূর্তি ধারণ করেছে এবং সেই নারীর হাতে খড়গ রয়েছে। এবারে সেই নারী খড়গ ছুড়ে দিল সেই ভণ্ড কাপালিকের দিকে। সে খড়গের আঘাতে কাপালিকের দেহ থেকে মুন্ড আলাদা হয়ে কুণ্ডের মধ্যে পড়ে গেল এবং দেহটাও সঙ্গে ভস্মীভূত হয়ে গেল। আমি এতক্ষণে রুদ্ধশ্বাসে পুরো ঘটনাটা দেখলাম। এবারে কিন্তু আমার আর বুঝতে বাকি রইল না যে কে এই নারী। ইনি হলেন মহাবিদ্যা ভৈরবী, তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী এই ভৈরবী। আমি নতজানু হয়ে দেবীকে প্রণাম করলাম। তারপর দেখলাম দেবী আমার মাথায় হাত রেখে আশীষ দিলেন এবং তিনি অন্তর্ধান করলেন। অবশেষে সেই কাপালিকের ভবলীলা সাঙ্গ হল। আমি এবারে ফিরে এলাম গ্রামে এবং গ্রামে ফিরে কানাই সহ সবাইকে বললাম তাদের আর ভয়ের কোনো কারণ নেই, সব অমঙ্গল কেটে গেছে। এই গ্রামের সমস্ত গর্ভবতী মহিলারাই এখন থেকে সম্পূর্ণ নিরাপদ। এরপর আমি দিন কয়েক কানাইয়ের অনুরোধে সেই গ্রামে ছিলাম। কানাইয়ের মেয়ের সাধের অনুষ্ঠান সম্পূর্ণ হতেই কানাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম সেই গ্রাম থেকে। এতক্ষণ আমরা রুদ্ধশ্বাসে ঠাকুরমশাইয়ের মুখে এই গল্প শুনছিলাম। এতদূর বলে ঠাকুরমশাই থামতেই দেখি তার চোখে জল। আমরা বুঝতে পারলাম দেবীর দর্শনের কথা মনে পড়ায় ঠাকুরমশাইয়ের হৃদয় বিগলিত হয়ে উঠেছে। আমরা ঠাকুরমশাইকে কোনো প্রশ্ন না করে সেদিনের মতো উঠে পড়লাম। এরপর আবারও অপেক্ষায় থাকলাম এই রকমই একটা রুদ্ধশ্বাস গল্পের।